মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। তুমি ইন্দ্রাণীর ভাই না? অনেক বছর আগে নাকি টিনু ভাই ওই ঝাড়সুকড়া স্টেশনে এসে মরে পড়েছিল। রাষ্ট্রশক্তি যে ক্যান্সারের জীবাণুর থেকেও মারাত্মক হয়ে আমাদের ভেতর ধ্বংস করে দিতে পারে, সে বোধটুকু সেদিন আমাদের ছিল না। মায়ের দুঃখ তুই কি করে বুঝবি রে? তোকে তো আর ছেলে মেয়েকে হারাতে হয়নি। কি আমাকে এমন বাঁশটা দিল বলো তো কন্দর্প? এই মরতে পারো না তুমি? হ্যাঁ, জানিস আমি তোর রাজস্বীর ছাল ছাড়িয়ে নিতে পারি একবার সুকান্তকে বললেই। আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি না তিতির? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে কাছের মানুষ, দ্বাদশ এবং অন্তিম পর্ব। এর মধ্যেই স্যাস ক্লিনিকে একটা বিশ্রী দুর্ঘটনা ঘটে গেল। শালিনীর এক পেশেন্ট 7.5 মাসের মাথায় অপরিণত এক শিশু প্রসব করেছিল। মায়ের এখনো বুকে দুধ আসেনি। অরূপের নির্দেশে রাতের নার্স বাচ্চাটাকে বোতলে দুধ খাওয়াতে গিয়ে একটা মারাত্মক ভুল করে ফেলল। বাচ্চাটার গলায় দুধ আটকে গেছে, হেঁচকি তুলছে বাচ্চা, কাশছে। পরিণাম, মিনিট 10 মধ্যে বাচ্চাটা শেষ। খবর পেয়ে রাত পোয়ানোর আগেই বাড়ির লোক চড়াও হয়েছে নার্সিংহোমে। চিৎকার, চেঁচামেচি, হল্লা, ভাঙচুর, সে এক ভয়ঙ্কর অবস্থা। শুভাশিস পড়িমড়ি করে ছুটে এলো। অরূপ শালিনীও হাজির, প্রাণপণে শান্ত করার চেষ্টা করছে সকলকে। নার্স মেয়েটা ঠকঠক করে কাঁপছে ভয়ে, ক্ষমা চাইছে। তবু মারমুখী ভিড় নরম হয় না। শেষে পুলিশ ডাকতে হলো, তাতেও নিস্তার নেই। বাচ্চার বাবা, নার্স আর অরূপ দুজনের বিরুদ্ধেই কর্তব্যে অবহেলার অভিযোগ এনে এফআইআর করে বসল। অরূপ তার চৌখস কথাবার্তা দিয়ে প্রিম্যাচিওর বেবির এমন ঘটনা ঘটতেই পারে, বাচ্চার কন্ডিশন প্রথম থেকেই খুব খারাপ ছিল, এরকম 7-17 বুঝিয়ে টুঝিয়ে ওসিকে অনেক নরম করে ফেলল বটে, কিন্তু খবরটা গোপন রইল না। পরদিন ফলাও করে বেরিয়ে গেছে কাগজে। কোনো এক কাগজে আবার ফুটুস করে মন্তব্য করে বসল, নার্সটা ট্রেন্ড নার্স নয়। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আর এক দফা এনকোয়ারি। সকাল বিকেল পুলিশ আসছে, এই কাগজ ঘাঁটছে, ওই ফাইল দেখছে। গভর্নমেন্টের লোক, যাদের কোনো সময় টিকি দেখা যায় না, তারাও এসে জেরার পর জেরা করে চলেছে নার্সিংহোমের প্রতিটি স্টাফকে। শালিনীর মতো লৌহ মানবীরও নার্ভাস ব্রেকডাউন হওয়ার জোগাড়। দিন 5-7 পর ব্যাপারটা ক্রমশ থিতিয়ে এল। নার্স মেয়েটাকে সরিয়ে দেওয়া হয়েছে স্যাস ক্লিনিক থেকে। লালবাজারে পুলিশের কয়েকজন বড় কর্তাকে ধরে করে স্থানীয় থানাকে প্রশমিতও করা গেছে। কেস একটা হয়েছে অরূপ আর নার্সের বিরুদ্ধে, তবে পুলিশের এনকোয়ারি রিপোর্ট অনুযায়ী অভিযোগ খুব একটা ধোপে টিকবে না। অরূপের বিরুদ্ধে তো নয়, তবে বাচ্চাটার বাবার পয়সা আছে, মামলা সে চালাবে। মাঝখান থেকে স্যাস ক্লিনিকের সুনামে খানিকটা চিড় খেয়ে গেল। টাকা পয়সাও কম ছড়াতে হলো না। সব দিক দিয়ে অরূপ, শালিনী, শুভাশিস একেবারে জেরবার। কি টেনশন, কি টেনশন। ধাক্কাটা একটু সামলে ওঠার পরে ইন্দ্রাণীর কাছে গেল শুভাশিস। ক্লান্ত, বিধ্বস্ত চেহারা, মুখের খাঁজে খাঁজে এখনো উদ্বেগের ছাপ। ইন্দ্রাণী মাধ্যমিকের খাতা দেখছিল। ঠিক দেখছিল না, ট্যাবুলেশন শিটের সঙ্গে উত্তরপত্র ধরে ধরে রোল নম্বর দেখে মার্কস মেলাচ্ছিল। পরশু তার প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেওয়ার কথা। শুভাশিসকে দেখে ইন্দ্রাণীর মুখে তেমন ভাবান্তর হলো না। একই রকম পাথরের মতো মুখ, একই রকম ভাষাহীন চোখ, যেন জানতই ওই অশান্তির পর শুভাশিস যখন আসবে তাকে ঠিক এরকমটাই দেখাবে। কি ব্যাপার, বাড়ি এত চুপচাপ? আদিত্যবাবু, দিদির কেউ নেই? আছে হয়তো, বা নেই হয়তো। দেখো, যার যার কাছে চাবি থাকে,
যে যার মতো আসেই যায়, হোটেল খানা তো, রান্না রেডি থাকে, খায়, শুয়ে পড়ে। যাকে তা তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চা কফি কিছু খাবে? করবো? না, থাক। তাহলে 2 মিনিট বসো, হাতের কাজটা সেরে নি। শুভাশিস বসেই আছে, খাট থেকে একটু তফাতে, চেয়ারে। বিছানায় ঝুঁকে খাতা কাগজে ডুবে আছে ইন্দ্রাণী। এই ইন্দ্রাণীকে দেখে শুভাশিসের মনও আর উথাল পাথাল হয় না তেমন। একটাই শুধু অনুভূতি জাগে, এই নারী তার একমাত্র আশ্রয়। শত অবহেলায় তাকে ফিরিয়ে দেওয়ার পরেও এই নারী তার অদৃশ্য নিয়তি। মিনিট 5 পর খাতা কাগজ সরিয়ে রাখল ইন্দ্রাণী। চশমা খুলে চোখ রগড়াচ্ছে। বলো, তোমাদের তোমাদের সব ঝঞ্ঝাট মিটলো? ওই একরকম। তা অরূপকে কি বেল টেল নিতে হলো নাকি? না, প্রয়োজন হয়নি। তোমাকে তো কদিনেই বেশ রোগা দেখাচ্ছে। কদিনে একটিবারের জন্য তো খোঁজ করলে না, কিভাবে ছিলাম, কেমন আছি। দেখো দেখো, তুমি যে পেশায় নেমেছো তাতে তো এগুলো অবভিয়াস হ্যাজার্ড, তাই না? আমি আমি আর অনর্থক উতলা হয়ে কি করব বলো? ও, তাহলে আর এখন এত খোঁজ করছো কেন? তোমার পছন্দ হচ্ছে না? না। বেশ, আর খোঁজ করব না। একটিবারের জন্য ভাবলে না আমি কত একা। বিপদে আপদে তুমি পাশে থাকলে আমি কত ভরসা পাই। সে তো আমিও একা গো। তুমি তোমার মতো করে একা, আমি আমার মতো করে একা। তুমি যখন নার্সিংহোমের ব্যবসায় নেমেছিলে, আমার পরামর্শ নিয়ে নেমেছিলে। হ্যাঁ, ঝামেলা হলে তো তোমাকেই সামলাতে হবে শুভ। আমি শুধু নার্সিংহোমের কথা বলছি না রানী। ইন অল রেসপেক্ট আমি অ্যাবসলিউটলি লোনলি এখন। ঘরে বাইরে সর্বত্র কে আছে আমার দুনিয়ায়? টোটো পর্যন্ত আমাকে কি হিউমিলেটিং ভাষায়। হয়তো এটাই আমাদের ভবিতব্য শুভ, সির্ফ একা হয়ে যাওয়া, ক্রমশ ক্রমশ আরো একা হয়ে যাওয়া, একা। ইন্দ্রাণী যেন অনেকটা স্বগতোক্তির মতো বলল কথাটা। ধীর পায়ে নামলো বিছানা থেকে, আলমারি খুলে একটা খাম বের করে এগিয়ে দিয়েছে। কি এটা? বাপ্পার চিঠি, পড়ো। চিঠিটা খুলল শুভাশিস। ছোট্ট চিঠি, 8-10 লাইনের। তাতে লেখা, শ্রীচরণে সুমা, আশা করি তোমার শরীর ভালো আছে। কলকাতা থেকে চলে আসার দিন তোমায় জানলায় একা দাঁড়িয়ে থাকতে দেখে খুব খারাপ লাগলো। কেমন যেন দেখাচ্ছিল তোমাকে। জাহাজে আসার পর থেকে বারবার তোমার ওই মুখটাই মনে পড়ে যাচ্ছে। রিজন দিয়ে ভাবার চেষ্টা করছি তোমার প্রবলেমটা কি। একটাই উত্তর পাচ্ছি, তুমি কিন্তু নিজের দোষে নিজে সব হারিয়েছ মা। তুমি কোনো দিন কাউকে এতটুকু বোঝার চেষ্টা করনি, আর তাই তোমার এত কষ্ট। এখনো সময় আছে, নিজেকে বদলানোর চেষ্টা করো। এই চিঠির মানে? ইন্দ্রাণী দুদিকে মাথা নাড়ল, নিজেকে সামলানোর চেষ্টা করছে। হঠাৎই তার 2 চোখ ভরে গেছে জলে, ঠোঁট কামড়ে ধরে টকটকে লাল হয়ে গেল মুখ। কি তুমি কাঁদছো রানী? ইন্দ্রাণীর কি কাঁদার উপায় আছে নাকি? হ্যাঁ, শুধু শুধু ভাবছি যে আমার কি করা উচিত ছিল। আমার কি অনেকদিন আগে তোমার সঙ্গে চলে যাওয়া উচিত ছিল? বাবা মা সবাইকে অগ্রাহ্য করে আমি কি তোমার জন্য অপেক্ষা করতে পারতাম না শুভ? বাপ্পা না ঠিক দেখেছি জানো, আমি নিজের দোষে সব হারিয়েছি। আমি সব
এখন আর এসব ভেবে কি লাভ রানী? লাভ নেই না? টাইম, দ্য এন্ডলেস ক্যারাভান গোজ অন, halts for none, fields for none, whips for none. শুধু শুধু মানুষই পড়ে থাকে, মানুষই পড়ে থাকে। তোমার আজ কি হয়ে গেল রানী? এরকম করছো কেন? কি পেলাম বলো তো, কি পেলাম? উল্টে উল্টে সবাই এখন আমার দিকে আঙুল তুলছে, জানো? সবাই সবাই আমাকেই দোষী সাব্যস্ত করে। তিতির যখন পেটে এসে গেল, তখনই যদি সংসারটাকে লাথি মেরে চলে যেতে পারতাম, তুমি, আমি আর আমাদের ওই একমাত্র মেয়েটা, তিনজনে মিলে না একটা অন্য ধরনের জীবন পেতাম, বলো? হলোটা কি? হ্যাঁ, কাউকেই তো সুখ দিতে পারলাম না। মাঝখান থেকে তোমার মেয়েটা আমাকেও শ্রদ্ধা করতে পারলো না। তোমাকে তো নই রানী। আমায় বলতে দাও শুভ, আচ্ছা টোটো কি তোমার হলো? হ্যাঁ, বাপ্পা আমার হলো? আদিত্য ছন্দার কথা তো বাদই দাও। কি ভুল, কি ভুল! তুমি তো জানো না শুভ, আমি কতবার আমার পেটের মধ্যে তোমার তিতিরকে মেরে ফেলতে চেয়েছি। হয়তো সেই জন্যই তোমার মেয়েটা। সহসা ইন্দ্রাণী নির্বাক হয়ে গেল। কোনো এক ষষ্ঠ ইন্দ্রিয়ের তাড়নায় শুভাশিস চমকে তাকিয়েছে পেছনে। দরজায় তিতির। এক একটা রাত কখনো কখনো এমন নিষ্ঠুর হয়, হিংস্র পশুর মতো সময়ের টুঁটি কামড়ে ধরে থাকে, ছাড়তেই চায় না। মনে হয় এ রাতের হাত থেকে বুঝি আর কোনোভাবে নিস্তার নেই। তবু যায় রাত। সময়ের সঙ্গে যুঝতে যুঝতে ক্লান্ত হয়ে হার মানে এক সময়। প্রহর ফুরোয়। রাত ভর স্থির বসেছিল তিতির, নিদ্রাহীন, নিস্পন্দ। লম্বা রাতের শেষে কখন যেন চোখের পাতা ভারী হয়ে এলো। তখনই স্পষ্ট শুনতে পেল ডাকটা। বাবার গলা। চমকে চোখ খুলল তিতির। সঙ্গে সঙ্গে সবকিছু কেমন গোলমাল হয়ে গেছে। আলো আধারে কড়িবর্গা পাখা, দেওয়াল, দরজা, জানলা সব কেমন অন্যরকম। এ কার ঘর, কার বিছানা, কোথায় আছে তিতির? কিছুক্ষণ পরেই মনে পড়ে গেছে, বাড়ি ছেড়ে সে তো পালিয়ে এসেছে বহু দূর। এখানে বাবা আসবে কোত্থেকে? সবে ভোর ফুটছে। খোলা জানলার বাইরে আবছা আবছা সাদাটে আলো। যেন আলো নয়, আলোর মায়া। কোথায় যেন একটা পাখি ডেকে উঠল, পিক পিক। ছলাৎ করে এক ঝলক শিরশিরে হাওয়া ঢুকে পড়েছে ঘরে, ছুঁয়ে গেল তিতিরকে। পৃথিবী এখন কি স্নিগ্ধ, কি নরম। হঠাৎই তীব্র এক কষ্টে তিতিরের বুকটা মোচড় দিয়ে উঠল। বাবার জন্য, শুধু বাবার জন্য। একটা লোহার বল আটকে গেছে গলায়, বুঝে এলো কণ্ঠনালী। বাবার জন্য, শুধু বাবার জন্য। খড়খড়ে শুকনো চোখে হঠাৎ জ্বালা জ্বালা ভাব। বাবার জন্য, শুধু বাবার জন্য। বাবা কি পাগলের মতো খুঁজছে আমায়? দূর দূর, কে বাবা, কার বাবা? আমার কোনো বাবা ফাবা নেই। ওরে বোকা মেয়ে, সত্যিটাকে মেনে নে, হজম কর, মন অনেক হালকা হয়ে যাবে দেখবি। যা ফেলে এসেছিস তা ফেলেই এসেছিস, তার জন্য এখনো কেন পিছুটা? ভাবতেই তিতির ঝাঁকি খেয়ে সিধে হলো। পিছুটানের কথা আসে কোত্থেকে? আমি কি ফেরার কথা ভাবছি ওই শয়তানিটার কাছে, ওই নষ্ট চরিত্র মেয়ে ছেলেটার নকল সংসারে? কখনো না। পার হয়ে আসা রাতটার স্মৃতি ঢেউ হয়ে আছড়ে পড়ল তিতিরের বুকে। গতকাল ওই দৃশ্য দেখার পর
বাড়ি থেকে বেরিয়ে হন হন করে হাঁটছিল তিতির। কতদূর হেঁটেছে সে? যাদবপুর ফাঁড়ি। সামনে একটা টেলিফোন বুথ ছিল। তিতির থমকে দাঁড়ালো। একটা মোটাসোটা অবাঙালি ব্যবসায়ী ফোন করছে। ফুটপাথে পাইচারি করছে তিতির। অনন্তকাল কথা বলে যাচ্ছে লোকটা। ছটফট করছে তিতির। লোকটা বেরোতেই ঝাঁপিয়ে পড়ে তুলে নিয়েছিল রিসিভার। কাকে ডাকবো? ঝুলন, দেবস্মিতা, টোটোকে ফোন করে ছ্যাড় করে বলে দেবো সবকিছু, চুরমার করে দেবো সুখী অহংকারী ছেলেটার মুখ। থাক, আদরের ছেলে নিশ্চিন্তে ঘুমোক লম্পট বাপটার কোলে, সুখে থাক। হ্যালো সুকান্ত, আমি তিতির বলছি। হ্যাঁ হ্যাঁ তিতির, তুমি এক্ষুনি একবার আসতে পারবে? এত রাতে কোথায়? আমি যাদবপুর থানার সামনে ওয়েট করছি, শিগগিরই এসো। আরে কি হয়েছে তোমার বলো তো? এত রাত্রিরে এমন তড়বড় করছো কেন? যা বলছি শোনো, এক্ষুনি চলে এসো, এক্ষুনি। আনোয়ার শাহ রোডের দিকে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছে তিতির। উফ, কি ক্যালাস ছেলে! এইটুকু আসতে এতক্ষণ লাগে? অবশেষে এসেছে, দুলতে দুলতে, মুখে এক গাল হাসি। মাঝরাত্রিরে জরুরি তলব কেন? আমার সঙ্গে পালাবে নাকি? হ্যাঁ, এক্ষুনি, এই মুহূর্তে। মস্কা মারছো? এই কেসটা কি বলতো? মুখে লোডশেডিং কেন? বাড়িতে ভালো হয়েছে? বাজে বকো না, যা বলছি পারবে, যাবে আমার সঙ্গে। আরে এত তেতে আছো কেন? মাথা ঠান্ডা করো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, বাড়িতে আমি ফিরবো না। রাগ করে বাড়ি থেকে কাটার পরিণামটা কি জানো? তুমি তো ধরা পড়বেই, আমিও ফেসে যাবো। তুমি ভয় পাচ্ছ? এত যে মুখে বকুনি শুনি ভালোবাসা ভালোবাসা, আমার জন্য নাকি তুমি জীবন দিয়ে দিতে পারো। থাক, তোমাকে আমার দরকার নেই। বলেই উল্টো মুখে হাঁটা দিয়েছিল তিতির। দৌড়ে এসে খপ করে কবজি চেপে ধরেছিল সুকান্ত। আরে 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 কি পাগলামি করছো? আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি। হয়েছে কি খুলে বলো তো? রাগী বাপটা বকেছে নাকি মার সঙ্গে ঝগড়া করেছো? আর এরকম করে না, লক্ষ্মী মেয়ে। এই এই উপদেশ দিও না, আমি লক্ষ্মী মেয়েও নই, বাচ্চা মেয়েও নই। তুমি আমাকে কতটা চেনো? হ্যাঁ, তুমি কি ভাবছো একা একা আমি কোথাও যেতে পারি না? কোথায় যাবে? যেখানে খুশি, জাহান্নামে, নরকে। তিতির কি খুব চেঁচাচ্ছিল? ভিড় জমে গিয়েছিল চারপাশে। বাহ্য জ্ঞান লুপ্ত মানুষের অত কিছু স্মরণে থাকে না। শুধু মনে আছে কোত্থেকে একটা ট্যাক্সি ডাকলো সুকান্ত। ঝড়ের গতিতে ছুটেছে ট্যাক্সি, সোজা শিয়ালদা স্টেশন। তারপর যেন কি হলো, সুকান্তর পেছন পেছন এক ভিড়ে ঠাসা ট্রেনে উঠেছে তিতির। ভোঁ ভোঁ করছে মাথা। আশেপাশে এত লোক, ঘাম, দুর্গন্ধ, চিৎকার, তবু যেন কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। অন্তহীন সময়ের পর কি একটা স্টেশনে যেন নামলো তারা। প্ল্যাটফর্ম ছেড়ে হাঁটছে পিচ রাস্তায়। ডাইনে ঘুরল, বাঁয়ে ঘুরল, তারপরেই তো এই বাড়ি। সুকান্ত বেশ কয়েকবার হাঁক ডাক করল, মধুদা, মধুদা, আরে ও মধুদা। আরে আমি গো, আমি সুকান্ত। এত রাতে কি ব্যাপার? কি দাঁড়াও, যাচ্ছি। কিছুক্ষণ পর এক আধবুড়ো মতো লোক এসে গেটটা খুলে দিল। মধুদা, তুমি একটু ঘরটা খুলে দাও না গো। হ্যাঁ, দিচ্ছি। বুড়ো মানুষটি ঘরের দরজাটাও খুলে দিল। সে খুব অবাক হয়ে দেখছিল তিতিরকে। লোকটা আমায় ঘুরে ঘুরে দেখছে, ভাবছে কে আমি, বাজে মেয়ে। তাতে আমার বই গেল। ওই ডাইনিটার চেয়ে তো খারাপ নয়। আমার তো কোনো ভণ্ডামি নেই। আমি কাল মরে গেলাম না কেন? আমি বা মরবো কেন? ঠং করে পাথর সেজে দাঁড়িয়ে থাকা মানুষ দুটোকে কালই যদি চোখের আগুনে পুড়িয়ে মারতে পারতাম। চোরের মতো পালিয়ে গেল লোকটা, মুখ থেকে বসে রইল আরেকজন। বায়োলজিক্যাল ফাদার, বায়োলজিক্যাল মাদার। ঘরের চারপাশটায় চোখ ঘুরিয়ে নিল তিতির। সুকান্তর সঙ্গে রাগের মাথায় এসে যে কোথায় এসেছে তা সে নিজেই জানে না।
একটা রাত সে সম্পূর্ণ অপরিচিত জায়গায় একা একা একটা ঘরে ঘুমোলো। সুকান্ত কোথায়? দরজা খুলে বাইরে এসে একটু অবাক হলো তিতির। গোলমতো বারান্দার এক কোণে বেতের চেয়ারে ঘাড় হেলে আছে সুকান্তর। দুপা মেঝেতে ছড়ানো, হাত দুটো কোলের ওপর জড়ো। আরও তো ঘরদোর ছিল, এখানে ঘুমোচ্ছে কেন? বিস্ময়ের সঙ্গে সঙ্গে একটু বুঝি মায়াও হলো তিতিরের। বেচারার বোধহয় খাওয়া দাওয়াও জোটেনি রাতে। এখানে পৌঁছে টাকা বার করে আধবুড়ো লোকটাকে কি যেন কিনতে পাঠাচ্ছিল মাঝরাতে। এমন বিশ্রীভাবে মুখের ওপর দরজা বন্ধ করে দিল তিতির। কি করবে? একা থাকতেই যে তখন তিতিরের মন চাইছিল, খিদে তেষ্টার বোধই ছিল না। মাথা ঠান্ডা হলো? তিতির ঘাড় ঘোরালো। জেগেছে সুকান্ত, হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙছে চেয়ারে বসে বসে। মাথা আমার ঠান্ডাই আছে। বুঝলাম, ঘুমিয়েছিলে একটু। এ মধুদা উঠেছে? চাফা দিয়েছে তোমায়? কে মধুদা? এবারই কেয়ারটেকার। দেখনি কাল রাতে? এ বাড়িটা বুঝি ফাঁকাই পড়ে থাকে? ফাঁকা পুরোপুরি থাকে না, বাবা মাঝে মাঝে আসে। সব ফুর্তি ফার্তা তো কলকাতায় হয় না, কিছু কিছু শহরের বাইরে এসে করতে হয়। মানে তোমার বাবার ফুর্তির বাড়ি? বলতে পারো। তুমিও এখানে আসো নাকি মাঝে মাঝে? কাল দেখলাম লোকটা তোমায় খুব খাতির করছিল। সে তো মনিবের ছেলে বলে। চিনল কি করে তোমায়? বারে দোকানে মাইনে আনতে যায় না, তখন তো আমাকে। ব্যাস ওইটুকুই? না মানে এসেছি এক আধবার, 9 মাসে 6 মাসে আর কি। বিশ্বাস করো, তোমার সঙ্গে ভাব হওয়ার পর না আমি আর এখানে কোনোদিনও আসিনি। শান্তভাবে হাতটা ছাড়িয়ে নিল তিতির। সুকান্তকে তো দেবচরিত্র মহাপুরুষ ভেবে তার সঙ্গে চলে আসেনি সে। প্রতিশোধ যদি নিতেই হয়, নিজের জীবনটাকে ধ্বংস করতে হয়, তবে সুকান্তর চেয়ে যোগ্য সঙ্গী আর কে হতে পারে? পৃথিবীতে আজ বড় উষ্ণতা। নির্মেঘ আকাশে দাউ দাউ করে জ্বলছে সূর্য। পুকুর পাড়ে জামরুল গাছের ছায়ায় বসেছিল তিতির। পুকুর নয়, ডোবা একটা। খানিক দূর থেকে দৃশ্যটা একটুক্ষণ দেখল আদিত্য। তিতির? অন্যমনস্কভাবে ওপর পানে তাকালো তিতির, যেন চেনা কোনো পাখির ডাক শুনতে পেয়েছে। পরক্ষণেই ভীষণ চমকে পেছন ফিরল। তুমি তুমি কোত্থেকে এলে? বাড়ি থেকে। তোকে আমি সারা রাত পাগলের মতন খুঁজেছি রে তিতির। জানলে কি করে আমি এখানে আছি? বলেই চোখ ছোট করল। কয়েক পা দৌড়ে গেল কটেজের দিকে। সুকান্ত গেল কোথায়? এই তো ছিল, হয়তো ওদিকে বারান্দায়। ওই তো আমাকে স্টেশন থেকে। বারান্দার এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ছেলেটা। তিতির এক লাফে তার সামনে পৌঁছে গেছে। তুমি খবর দিয়ে দিয়েছো? তোমার সঙ্গে বেরোনোই আমার ভুল হয়েছে। কাপুরুষ, স্পাইনলেস। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। হু দ্য হেল আর ইউ টু সি মাই ভালো? আমার ভালো মন্দ দেখা তুমি কে? আমি আমার কর্তব্য পালন করেছি। চুপ কর তিতির। কর্তব্য দেখাচ্ছ, ভালো ছেলে সাজছ। এত কাকে ভয় পাও? হ্যাঁ, বাপকে, পুলিশকে? সোজাসুজি আমার সেটা জানিয়ে দিলেই পারতে, আমি এখান থেকে চলে যেতাম। আরে বাবা, তুই ওকে কেন বকছিস? ও তো ঠিক কাজই করেছে। তুই কাউকে কিছু না বলে এখানে চলে এসেছিলি। আর তিতির আদিত্যকে দেখলই না। দু চোখে আগুন ছোটালো ছেলেটার দিকে। গটমটি ঢুকে গেল ঘরে, সশব্দে দরজা বন্ধ করে দিল। অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছেলেটা। নতমুখেই পায়ে পায়ে লনে নেমে গেল। গেটের দিকে এগোচ্ছে। থামল, ফিরল কয়েক পা। মেয়েকে নিয়ে যাওয়ার সময় আমাদের কেয়ারটেকারকে বলে দেবেন, ও দরজায় তালা লাগিয়ে দেবে। বলছি, তুমি কোথায় যাচ্ছ? জবাব দিল না। বড় বড় পা ফেলে গেট পেরিয়ে মিলিয়ে গেল। ঘাম ছিল আদিত্য। হাতের পিঠে কপাল মুছল।
মেয়েকে খুঁজে পাওয়ার ক্ষণিক খুশিটুকুর কিছুই যেন আর অবশিষ্ট নেই। কোথা থেকে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। তিতিরের দরজায় আস্তে টোকা দিল আদিত্য। সাড়া নেই। তিতির, তিতির, মা দরজা খোল মা। দেখ, আমায় আর কষ্ট দিস না রে তিতির। লক্ষ্মী মা, লক্ষ্মী মেয়ে আমার, কথা শোন, দরজাটি একবারের জন্য খোল। আমি যাব না, তুমি চলে যাও। আহা, কেন যাবি না মা? ঠিক আছে, যেতে হবে না তোকে, তবে দরজাটা একটিবারের জন্য খোল। দেখ, রোদের মধ্যে তেতে পুড়ে এসেছি, দুটো কথা তো বলবি বাবার সঙ্গে। আমার কোনো কথা নেই। আমার আছে। বুকটা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে তিতির। আবার কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ধড়াস করে খুলে গেছে দরজা। কি বলবে বলো? আচ্ছা, এমন করে কি কথা হয় বল? চল না, চল একটু বসে কথা বলি। তিতির ঝটকা মেরে কাঁধ থেকে হাত সরিয়ে দিল, দ্রুত বিছানায় গিয়ে বসল। জানলার বাইরে চোখ। আদিত্য ক্ষণকাল দেখল মেয়েকে। মাত্র এক রাতেই অনেক শুকিয়ে গেছে মেয়ে। চোখ দুটো অসম্ভব ফোলা ফোলা, মনে হয় সারা রাত কেঁদেছে খুব। আপাত রুক্ষ চোয়ালে এখনো যেন জলের রেখা। আচ্ছা, তোর হঠাৎ করে কি হলো বলতো? কি হয়েছিল তোর? কিছু না। কিছু তো একটা হয়েছেই। না। মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল? না। তবে মা কিছু বলেছে নাকি তোকে? বকাবকি করেছে? আচ্ছা, ওই যে ছেলেটা, কি যেন নাম ওর? হ্যাঁ, সুকান্ত, ওকে তুই, আচ্ছা বলছি, তোরা কি বিয়ে করতে চাস? আমাকে তো একবার বললেই পারতিস। তোর এর জন্য বাড়ি থেকে পালিয়ে আসার কোনো প্রয়োজন ছিল বল আমাকে? আমি সুকান্তর জন্য বাড়ি থেকে চলে আসিনি। মানে তাহলে কেন হঠাৎ? তাহলে আবার কি, ও বাড়িতে থাকবো না বলে চলে এসেছি। আহা, কারণটা তো বলবি আমাকে। শুনতে চেয়েও না, তুমি সহ্য করতে পারবে না। খুব পারবো, আমি তোর বাবা। বল দেখি, শুনি। তিতির চোখের দিকে তাকাচ্ছে না, ঢোক গিলছে। খটখটে চোখ একটু একটু করে জলে ভরে গেল। তুমি আমার বাবা নও। ও মা, ও কি কথা? আমি আবার কি করলাম বলতো? আচ্ছা, তুই কি আমার উপর অভিমান করেছিস? সজোরে মাথা ঝাঁকালো তিতির, ফোঁপাচ্ছে। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে শরীর, হেঁচকি তুলছে। তারই মধ্যে উগরে দিল ইন্দ্রাণী আর শুভাশিসের গত রাতের সংলাপ। পুঞ্জীভূত ঘৃণা গলগল করে বমি করল। মানে আদিত্যর ভেতরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেল, নিঃসীম মহাশূন্যের মতো ফাঁকা। না, কিন্তু প্রকৃতি যে শূন্যতা পরিহার করে। ক্রমে আদিত্যর অন্তঃস্থল ভরে গেল এক ভয়ানক যন্ত্রণায়। যন্ত্রণা না বিষ বাষ্প। জ্বলে গেল বুকটা। লক্ষ লক্ষ বুনো ষাঁড় ছুটে এলো থেকে, দাপাদাপি শুরু করে দিয়েছে মাথার ভেতর। এত অপমান, এত বড় প্রতারণা। হাতের কাছে ওই দুই প্রবঞ্চককে পেলে এক্ষুনি ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে আদিত্য। ভাবে কি তারা নিজেদের? হ্যাঁ, অসুয়া নেই বলেই কি আদিত্য এক জরদ্গব প্রাণী বনে গেছে? শেষ করে দেবে, এক কফিনে ঢুকিয়ে দেবে দুটো লাশ। হায় রে, আদিত্য যদি সত্যি তা পারত। উন্মাদ মস্তিষ্ক কেমন ঝিম মেরে আসছে। ব্যথা, বড্ড ব্যথা। গরম শীষে ঝাঁঝরা হয়ে এলো ফুসফুস। সুতীক্ষ্ণ এক শলাকা হৃৎপিণ্ড এফোঁড় ওফোঁড় করে দিল। একটা মাত্র সুখস্মৃতি নিয়ে বেঁচে ছিল আদিত্য, তাও ভেঙে গেল। কটা তো মাত্র রাত স্বেচ্ছায় মোহিনী হয়েছিল বউ, সেখানেও শঠতা।
ওরে বউ, কাকে ঠকালি তুই? তুমি কাঁদছো? তুইও তো আমার আর রইলি না রে তিতির। তোমাকে ছেড়ে আমি কখনো যাব না বাবা, কোনোদিনও না। তিতির অঝরে কাঁদছে, মেয়ের পিঠে হাত বোলাচ্ছে আদিত্য। আহা, দুঃখ কেঁদে হালকা হোক মেয়ে। আদিত্য বুঝি তাতে একটু লঘু হতে পারে। এক সময় থামলো মেয়ে। কতক্ষণ পর আদিত্য জানে না, 5 মিনিটও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। শুধু টের পেল খোলা জানলা দিয়ে আসা গরম হাওয়া আর বুঝি অত তপ্ত নেই। আদিত্য ঠেলল মেয়েকে, উঠে বসেছে মেয়ে, চোখ মুছছে ওড়নায়। চল মা, এবার ফিরি। ওখানেই আমায় ফিরতে হবে বাবা। তা বল না, কোথায় যাবি তুই? অন্য কোথাও, যেখানে খুশি। আচ্ছা, বেশ তো, তাহলে তোর বড় কাকার বাড়িতেই চল না হয়, আর ওখানেই থাক কিছুদিন, দেখবি ভালো লাগবে তোর। মনে মনে বলল, আমার এখন একাই ওখানে ফেরা ভালো। ইন্দ্রাণীর সঙ্গে একটিবার অন্তত বোঝাপড়া হওয়া উচিত আমার। তিতির আপত্তি করল না। ঝাঁ ঝাঁ দুপুর, পলতা স্টেশন প্রায় জনবিরল। বাপ মেয়ে বসে আছে ট্রেনের প্রতীক্ষায়, শেডের নিচে সিমেন্টের বেঞ্চিতে। তিতিরের চোখ দূরে, প্ল্যাটফর্মের শেষ প্রান্তে। আচমকা আদিত্যর হাত টানল তিতির। বাবা, হ্যাঁ? সুকান্ত কই রে? ওই তো, ওই গাছটার নিচে। ওকে ডেকে নেবো বাবা? যা। তৃতীয়বারও তনুময়কে লেখা চিঠিটা মনোমতো হলো না ইন্দ্রাণীর। হচ্ছে না, কিছুতেই ঠিক গুছিয়ে লেখা যাচ্ছে না। চিন্তা শক্তি কি জট পাকিয়ে যাচ্ছে ক্রমশ? এ সময় বোধহয় এমনটাই হয়। ইন্দ্রাণী চিঠিটা পড়তে শুরু করলো। প্রিয় তনু, যখন এই চিঠিটা পাবি তখন আমি আর কোথাও নেই। তোকে বোধহয় এই আমার প্রথম চিঠি, এই শেষ। কেন লিখছি জানিস? হঠাৎ একটা পুরনো ঘটনা খুব মনে পড়ছে রে। এই তোর মনে আছে টুনু মাসির বাড়ি একবার কে এক সাধু বাবা এসেছিল? গোকুলানন্দ না কি যেন নাম। তুই বোধহয় তখন ওই ক্লাস 9-10-এ পড়িস। খুব ভিড় হচ্ছিল টুনু মাসির বাড়ি। আজব আজব ভেলকি দেখাচ্ছিল সাধুটা। শূন্য থেকে শাকালু বার করে আনছে, ফাঁকা মুঠো খুললেই হাত ভর্তি গোলাপ। এর পরীক্ষার ফল কি হবে বলে দিচ্ছে, ওর চাকরি কবে হবে তার দিনক্ষণ। মা তোকে আমাকে দুজনকে তার কাছে নিয়ে যেতে চাইল। তুই সোজা বলে দিলি, ম্যাজিক দেখতে হলে পয়সা দিয়ে ম্যাজিক দেখব, কিছুতেই ওই ভণ্ড বুজরুকের কাছে আমি যাব না। আমি মার মুখের উপর না বলতে পারলাম না। গেলাম। বাবরি চুল, ঢুলু ঢুলু চোখ। লোকটাকে দেখে না আমার এতটুকু ভক্তি আসেনি জানিস। তবু মার কথায় তাকে প্রণাম করলাম। আশীর্বাদের ছলে লোকটা আমার পিঠে হাত বুলিয়ে দিল। আঙুলগুলো না মাকড়সার মতো ঘুরছিল। লোকটা ঘেন্না করছিল। সারা রাত আমি ঘুমোতে পারিনি তনু। তোকে আবার সেই ইঙ্গিতে কথাটা জানাতেই তুই বললি, ঠিক হয়েছে, যা মন থেকে চাস না তার জোর করে করতে গেলে এরকমই হয়। মন থেকে চাওয়াটা কি রে তনু? আমার ভেতরের আমিটা যা চায়। আচ্ছা, আমি কেন তার উল্টো মুখে হেঁটে গেলাম রে সর্বদা? কে হাঁটালো বলতো? সংস্কার, অসহায়তা, অহং। বিরক্ত মুখে পড়া থামালো ইন্দ্রাণী। এই কি আত্মবিলাপ রচনা করে চলেছে সে? চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ল ইন্দ্রাণী। ময়লা কাগজের ঝুড়িতে ফেলল না, বন্ধ জানলা খুলে উড়িয়ে দিল পথে। শুনশান রাস্তার দিকে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলল। ড্রয়ার খুলে ঝটিতি নতুন ব্লেডটা বার করল। খাটে বসেছে,
বিছানায় পুজোয় কেনা নতুন বেড কাভার, হাতি, উট, কত কি প্রাণীর ছবি। এত সুন্দর চাদরটাকে নষ্ট করবে? ইন্দ্রাণী মেঝেই নেমে এলো। মাথার উপর বন বন ঘুরছে পাখা, তবু ঘামতে শুরু করেছে ভীষণ। ঘড়ি দেখল, 1টা বেজে গেছে, আর সময় নেই। যদি তিতিররা ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তিতির কি ফিরবে? যদি না ফেরে, যদি যদি আদিত্য গিয়ে দেখে যে তিতির নেই, চলে গেছে অন্য কোথাও। প্রাণপণে চোখ টিপে বাঁ হাতের কবজিতে ব্লেডটা টেনে দিল ইন্দ্রাণী। পরক্ষণেই রক্তে রক্তে লাল হয়ে গেছে হাত। মুক্তি, জীবন, আমাকে নিয়ে আর খেলা খেলতে পারবি না রে শয়তানি। আমি চললাম। মুহূর্তের জন্য চাপা চিনচিনে অনুভূতি। সর্বনাশা দেহ থেকে মুক্তি পেয়ে কুলকুল ছুটে আসছে রক্তধারা, বয়ে যাচ্ছে অবিরাম। গাঢ় লাল আলপনা আঁকা হয়ে যাচ্ছে মেঝে। শরীরটা হঠাৎ কেমন কেঁপে উঠল, শীত শীত করছে। মৃত্যু কি খুব ঠান্ডা? ইন্দ্রাণী কুঁকড়ে মুকড়ে শুয়ে পড়ল। তার ঠোঁটের কোণে বিচিত্র হাসি ফুটল। কে চিনেছে আমায়? আমি নিজেই কি? না হলে ঠিক এখনই আদিত্যকে মনে পড়ছে কেন? হ্যাঁ, কেন? তোমার সঙ্গে কি আমি দয়া করে এতকাল ঘর করলাম? হ্যাঁ, সত্যি না মিথ্যে? শুভর জন্য একটা কুঠুরি, আদিত্যর জন্য একটা। কোন কুঠুরিটা? কোথায়? শীত বাড়ছে। ইন্দ্রাণী আর একটু কুঁকড়ে যেতে চাইল, পারছে না। অস্পষ্টভাবে কেউ যেন তার নাম ধরে ডাকছে। কে ডাকে? কে নিতে এলো ইন্দ্রাণীকে? কে এলো? কে? আমার গায়ে একটা কম্বল জড়িয়ে দে না তিতির। অন্ধকার, চাপ অন্ধকার। দুপুর যেন রাত হয়ে এলো। ওরা কারা? কল করতে করতে স্কুল থেকে দৌড়ে বেড়াচ্ছে। হজমিওলার সামনে দাঁড়িয়ে পড়ল। ওই মেয়েটা কে? আমি না, তিতির না, তিতির। ইন্দ্রাণীর বুকটা শেষবারের মতো হু হু করে উঠল। তিতিরের জন্য কি? ইন্দ্রাণী জানতে পারল না। শোকের সঙ্গে সময়ের এক সূক্ষ্ম রেশারেশি আছে। তাদের মধ্যে এক চাপা লড়াই চলছে অবিরাম। এই দ্বৈরথের প্রথম দফায় শোকই জেতে। চকিতে আঘাত হেনে সময়কে সে নিশ্চল করে দেয়। তারপর ধীরে ধীরে সময় বলবান হয়ে ওঠে। তার অদৃশ্য সরজালে হঠে যেতে থাকে শোক। ক্রমশ নির্জীব হয়ে পড়ে সে। তবে তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করার শক্তি বুঝি সময়েরও নেই। এক শীতল বিষণ্ণতা হয়ে সে টিকে থাকে বহুকাল, অনেকটা যেন মেরুপ্রভার মতো। ক্ষীণ দীপ্তি, অথচ কি অপার তার বিস্তার। সেই মেরুপ্রভায় আচ্ছন্ন হয়ে আছে শুভাশিস। এখন ইন্দ্রাণীর মৃত্যুর 3 মাস পর। ইন্দ্রাণীকে দাহ করে আসার পর হৃৎপিণ্ডে একটা তীব্র ব্যথা অনুভব করে শুভাশিস। এয়ার কন্ডিশন ঘরে বসেও ঘামছে গলগল। চেনা নিয়তি যেন আঁচড় টানছে বুকে। বাড়িতেই কার্ডিয়াক মনিটর চলছে। টানা 3 দিন কড়া সেডেটিভে
চেতন অবচেতনের মধ্যিখানের সাঁকোয়ে ঘোরাফেরা করছে শুভাশিস। ছন্দা এসে বসল মাথার কাছে। শুভ, আই শুভ, কি গো, কেমন আছো এখন? কেমন লাগছে? অরূপ শালিনী আসছে ঘন ঘন। থেকে থেকে ড্রয়িং রুমের ফোন বেজে উঠছে। রবিবার মাধবপুর যায়নি বলে ছুটে এলো তুফান। শুভাশিসের হাত ধরে বসে আছে তুফান। উঠে গেল এক সময়। অর্ধচেতন শুভাশিস মনে মনে স্বস্তি পাচ্ছিল। তাকে অন্তত কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে না। চুপচাপ চোখ বুজে পড়ে থাকে। অস্বচ্ছ কাচের ওপারে নিথর শুয়ে থাকে ইন্দ্রাণী। বিড়বিড় করে শুভাশিস ডাকে তাকে, ইন্দ্রাণী, ইন্দ্রাণী। ইন্দ্রাণী শুনতে পায় না। কখনো ঘষা কাচে ফুটে ওঠে তিতির। আদিত্যকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে মেয়ে। নোনতা জলে ভিজে যায় শ্মশান ভূমি। একটি বাড়ির জন্যেও মেয়ের মাথায় হাত রাখতে পারল না শুভাশিস। সময় বয়ে যায়। কিভাবে বয়ে শুভাশিস জানে না, শুধু বয়ে যায়। সময়েই একদিন ঠেলে দাঁড় করিয়ে দিল শুভাশিসকে। থেমে থাকার জো নেই। অনেক কাজ জমে গেছে। দিন কুড়ি বিশ্রাম নিয়ে আবার রুটিনে ফিরতে হলো শুভাশিসকে। আবার আবার অপারেশন থিয়েটার, আবার ছুরি, কাঁচি, ফোরসেপ। এ চেম্বার থেকে ও চেম্বার, নার্সিং হোম থেকে নার্সিং হোম। টলমলো পায়ে ছোটা, ধুঁকতে ধুঁকতে ছোটা, ইচ্ছের বিরুদ্ধে ছোটা। স্পৃহাহীন, উদ্যমহীন আমি যেন এক অদৃশ্য পরিচালকের আজ্ঞাবহ দাস। নিজেই নিজের জন্য গোলক ধাঁধা তৈরি করেছিলাম একদিন। এখন কি আর চাইলেই বেরোনো যায়? জোর কদমে বর্ষা নেমে এলো। টোটোর জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরিয়েছে। বাবা, আমি কানপুর আইআইটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি। আমায় চলে যেতে হবে। সে কি, তুই চলে যাবি টোটো? হ্যাঁ বাবা, আমি আর এখানে থাকতে চাই না। ছন্দা, তুমিও কি তাই চাও? টোটো চলে যাক? দেখো, ছেলে তো বড় হয়েছে। ওর ইচ্ছে অনিচ্ছেটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও যদি যেতে চায় যাক না। কানপুর আইআইটিতে চলে গেল ছেলে। বাড়ি আরো খাঁ খাঁ করতে লাগলো। শুধু শুভাশিস আর ছন্দা, ছন্দা আর শুভাশিস। ছন্দা এখন আর উঁচু গ্রামে কথা বলে না, কখনো ঝগড়া করে না। ঔদাসীন্য ঝেড়ে ফেলে শুভাশিসের সুখ সুবিধের দিকে এখন তার তীক্ষ্ণ নজর। অনেক বদলে গেছে ছন্দা। বুঝে গেছে যে ছিল তাকে সরানোর জন্য যুদ্ধ করা চলে, কিন্তু যে নেই তাকে মুছে ফেলা তার সাধ্যের অতীত। এক এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শুভাশিসের। দেখে বিছানায় উঠে বসে আছে ছন্দা, হাঁটুতে থুতনি রেখে কি যেন ভাবছে। এত রাতে কি ভাবছে ছন্দা? ইন্দ্রাণীর পরিণামের কথা, আর জিতের হিসেবটা খতিয়ে দেখছে। এত কাছে ছন্দা, হাত বাড়ালেই ছোঁয়া যায়। তবু অন্ধকারে তাকে কেমন অপার্থিব লাগে।
ইন্দ্রাণী থাকতে যেটুকুনি বা মানসিক নৈকট্য ছিল দুজনের, ইন্দ্রাণী চলে যাওয়ার পর তার কণামাত্র বুঝি অবশিষ্ট রইল না। কি অবলীলায় ছন্দাকে একদিন ভালোবাসি বলেছিল শুভাশিস, আজ কেন সেই মিথ্যেটুকুনিও বলতে পারে না? ইন্দ্রাণীর অনস্তিত্ব শুভাশিস আর ছন্দার মাঝে বাতাসের নতুন প্রাচীর তুলে দিয়েছে। সপ্তাহভর ছটফট করে শুভাশিস শনিবার হলেই চলে যায় মাধবপুর। নিয়মিত 2 দিন করে এখন বাবার চেম্বারে বসে। ছন্দাও যায় সঙ্গে, ঘোরে এ বাড়ি ও বাড়ি। তুফান অলকার সঙ্গে এতাল বেতাল কথা বলে। এই অলকা, শোনো না, বলছি তোমাদের এখানে ভালো গামছা পাওয়া যায় গো? হ্যাঁ, আমাদের দুধগঞ্জের হাটে পাওয়া যাবে। ও, এই আমাকে নিয়ে যাবে? এই তুফান, তুমিও চলো। আমি সেভাবে তো কখনো হাট দেখিনি, বেশ কিছু জিনিস কেনাকাটা করা যাবে, বলো? আচ্ছা বৌদি, আপনাকে নিয়ে যাব। ছন্দা হুটহাট তুফানকে নিয়ে চলে যায় দুধগঞ্জের হাটে। আলতু ফালতু হাজারো জিনিস হাট থেকে সওদা করে আনে। হয়তোবা এতে খানিক তাজা বাতাসের ঝলক পায় ছন্দা। মাধবপুরে এসে শুভাশিস অবশ্য বড় একটা বাড়ি থেকে বেরোয় না। রুগী দেখা ছাড়া বাকি সময়টুকু সে এখন মনোরমার ঘরে কাটায়। কখনো বা নিশ্চুপ বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কখনো বা অনর্গল কথা বলে যায়। কত কথা, কত প্রশ্ন, কত কৈফিয়ত যে জমে আছে শুভাশিসের রক্ত মাংসের খাঁচায়। জড়তি দেহ, বোধহীন মনোরমা যেন এক কনফেশন বক্স। তাঁর সামনে শুভাশিস নিজেকে উজাড় করে দিচ্ছে। মা, আমি না আজকাল বুঝতে পারি না যে ঠিক কোনটা আর ভুল কোনটা, সত্য কোনটা আর মিথ্যেই বা কোনটা। আজ মনে হয় বাবা থাকলে বোধহয় ভালোই হতো। কিন্তু মা, আমি যে অন্যায় করেছি তার জন্য তো সাজা পেয়েছি, আমি কি আরো শাস্তি পাবো? মাঝে মাঝে মাধবপুরে বৃষ্টি নামে জোর। ধোঁয়া ধোঁয়া হয়ে যায় চারিদিক। অবিরল জলধারায় ধুয়ে যায় পৃথিবী। সেসব দিনে রাতে মনোরমার পাশের চৌকিতে শুয়ে ঝমঝম ধ্বনি শুনতে শুনতে আশ্চর্য সব অনুভূতি জাগে শুভাশিসের। মনে হয় সে আর তার মা ছাড়া গোটা দুনিয়াটাই বুঝি লোপ পেয়ে গেছে। মা আর ইন্দ্রাণীর মধ্যে কোথায় যেন একটা গভীর মিল আছে। ঠিক মিলও নয়, এক ধরনের অভিন্নতা। সময় কি চারপাশের জগৎ থেকে ওই 2 নারীকে উপড়ে তুলে দেয়নি? ইন্দ্রাণীর মৃত্যুর জন্য আমার যদি কোনো প্রত্যক্ষ দায় থাকে, তবে কি মায়ের এই জীবনবিত থাকার জন্য আমার কোনো পরোক্ষ দায় নেই? আচ্ছা, আমি না জন্মালেই বোধহয় ভালো ছিল। হ্যাঁ, এসব আজগুবি চিন্তারা আসতে থাকে সার সার, আসতেই থাকে। সময় বয়ে যায়। তখন ভাদ্র মাস চলছে। নার্সিংহোম থেকে বেরিয়ে গড়িয়া চেম্বারে যাচ্ছিল শুভাশিস। কদিন ধরে চিটপিটে গরম পড়েছে। ছাড়া ছাড়া বৃষ্টি হয়, কিন্তু গুমোট ভাব কাটে না তাতে। শুভাশিস গাড়ির পেছনের সিটে বসে টিপ টিপ ঘাম ছিল। আজকাল শুভাশিস গাড়ির পেছনের সিটেই বসে। মাইল্ড অ্যাটাকটার পর থেকে স্টিয়ারিংয়ে বসা তার বারণ হয়ে গেছে। টালিগঞ্জের ঘিঞ্জি রাস্তা, সামনে একটা গাড়ি খারাপ হয়েছে, ট্রাফিক জ্যাম। শুভাশিসের সাদা মারুতি দাঁড়িয়ে পড়ল। হঠাৎই মনে পড়ল, তনুময়কে তো ইন্দ্রাণীর খবরটা দেওয়াই হয়নি। নিজের দুঃখ নিয়েই নিজে বিভোর ছিলাম। ইন্দ্রাণীর বাবা মা কেমন আছেন কে জানে। আচ্ছা, একটা চিঠি লিখে তনুময়কে সব জানিয়ে দেওয়া উচিত নয় কি?
কালই কি লিখে দেবো, নাকি নিজে গিয়ে বলে বুঝে অন্তত একটিবারের জন্য তনুময়কে ফিরিয়ে আনার ব্যবস্থা করব? কিন্তু তনুময়রা কি ফেরে, কে জানে। চিন্তাটা সঙ্গে নিয়েই গড়িয়ার চেম্বারে পৌঁছল শুভাশিস। একের পর এক পেশেন্ট দেখে যেতে লাগলো। হঠাৎ দরজায় মৃদু টোকা। শুভাশিস চোখ খুলতেই মস্তিষ্কে লক্ষ ভোল্টের শক। সামনে ইন্দ্রাণী, পরনে সেই সাদা খোলের ছোট ছোট বুটিওয়ালা শাড়ি। এ কি করে সম্ভব? শুভাশিস ভালো করে তাকিয়ে দেখল, ইন্দ্রাণী নয়, তিতির। সে বলল, তুমি আসছো না কেন? ও ও তুই, আমি ভাবলাম। আমাকে আশা করনি, তাই না? না না, সে কি কথা। আয় বস। তোরা সব কেমন আছিস? কেটে যাচ্ছে। আচ্ছা, তোর হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন হলো? মোটামুটি। কি নিয়ে ভর্তি হলি? ইংলিশ। মা চেয়েছিল। আচ্ছা, টোটো তো ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল কানপুর, শুনেছিস? তোমার শরীর এখন কেমন আছে? আছে মোটামুটি। সাবধানে থাকছো? তোরা খবর পেয়েছিলি? তেমন কিছু নয়, কদিন রেস্ট নিয়ে নিতেই। আরে বাপ্পা এসেছিল? হ্যাঁ, দাদা দিন সাতেক ছিল, আবার বোধহয় ডিসেম্বরে আসবে। ছেলেগুলো কেমন সব দূরে দূরে চলে গেল। টোটো সেই কানপুর, কবে কোন ভ্যাকেশন পড়বে তারপর আসবে। আমরা পুজোর পরে নতুন ফ্ল্যাটে যাচ্ছি। তৈরি হয়ে গেল? হ্যাঁ, মোজাইকের কাজ চলছে, কিছু ফিটিংস বাকি। আমরা তো লেক গার্ডেন্সে জমিটা বোধহয় রাখবো না আর। তো ছন্দা আন্টি বলছিল টোটো আলটিমেটলি কোথায় সেটেল করে তার ঠিক নেই। বাবা গত মাস থেকে একটা চাকরি করছে। বাবা শব্দটা শুভাশিসের কানে টং করে বাজল। বাজার কথা নয়, চিরকাল এমনটাই তো শুনে এসেছে। তবুও সব জেনে শুনেও তিতির এত স্বচ্ছন্দে তার সামনে শব্দটা উচ্চারণ করল কি করে? এই বয়সে চাকরি করছেন? কোথায়? ছোটকার এক বন্ধুর ট্রাভেল কোম্পানিতে। কন্ডাক্টেড ট্যুরে কোম্পানির লোক হয়ে যেতে হয়, অনেকটা ম্যানেজারের মতো। এই তো জয়েন করেই পুরী, ভুবনেশ্বর, চিল্কা ঘুরে এলো। সে তো খুব ছোটাছুটির কাজ, ওর পোষাচ্ছে? বলছে তো ভালোই লাগছে। নানা রকম মানুষের সঙ্গে থাকে, মানুষ দেখে, করছে করুক, কিছু নিয়ে তো আছে। মা মারা যাওয়ার পর বাবা খুব একা হয়ে গেছে ডাক্তার আঙ্কেল। একা? হ্যাঁ আঙ্কেল, একা, লোনলি। মা যে বাবার কতখানি ছিল আগে আমি বুঝেও বুঝতে পারিনি। মা চলে যাওয়ার পর থেকে বাবা আমাকে বুক দিয়ে আগলে রেখেছে, যেন নিজেই মা, নিজেই বাবা। আমি ছাড়া আমার বাবারও এখন আর কেউ নেই। তবু আমি বুঝতে পারি বাবার লসটা আমি কোনোভাবেই। হঠাৎ হঠাৎ কি ভীষণ আনমাইন্ডফুল হয়ে যায় না বাবা। এই ট্যুরে গেছিল, আমার যা চিন্তা হচ্ছিল। মেয়ে কি আজ তাকে যন্ত্রণা দিতেই এসেছে? ইন্দ্রাণীর হয়ে প্রতিশোধ নিতে চায় তিতির, নাকি আদিত্যর হয়ে? শুভাশিস আর নিজেকে সামলে রাখতে পারল না। আদিত্যবাবুর জন্য তোর এই ফিলিংসটা খুব জেনুইন, আমি জানি। জেনুইন নয়, বলো অবভিয়াস, স্বতঃসিদ্ধ। আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক চিরকালই এরকম। তিতির নয়, ইন্দ্রাণী কথা বলছি। সেই এক জেদি ভঙ্গি। তিতির কি বুঝবে না তার বাবা হওয়ার জন্য কত হাজার বছর ধরে অপেক্ষা করে আছে শুভাশিস? তিতির প্লিজ, একবার আমাকে। তাহলে তুমি আমাদের বাড়ি আসছো তো? দেখি। দেখি নয়, এসো। বোঝো না তুমি না এলে মার অসম্মান হয়। এতদিনের আসা যাওয়া তোমার হঠাৎ বন্ধ হয়ে গেল। অন্তত আমার জন্য এসো। শুভাশিস চোখ বুজে ফেলল।
বন্ধ চোখের পাতায় ভেসে উঠেছে একটা দ্বীপ। দ্বীপ থেকে অসংখ্য গাছ নেমে এসেছে, জলে পরপর দাঁড়িয়ে আছে। জল অরণ্যের ফাঁকে ফাঁকে খেলা করছে আদিম আলো ছায়া। ওই আলো ছায়ায় প্রতিটি জলডুবি গাছই কি ভীষণ একা, পাশাপাশি থেকেও একা, নাকি পরস্পরের নিঃশ্বাস পরস্পরকে ছুঁয়ে যায় গোপনে? একা, না এক গাছের ছায়ায় সম্পৃক্ত হয় অন্য গাছ? চোখ খুলল সুভাষিস, সুইং ডোর তুলছে অল্প অল্প। ইন্দ্রাণীর প্রতিবিম্ব মিলিয়ে গেছে আবছায়ায়। সুভাষিস অস্থিরভাবে মাথা নাড়ল। ইন্দ্রাণীর আহ্বান সে উপেক্ষা করতে পারেনি। তিতিরের ডাকেও সাড়া দিতে হবে। রবাহুতের মতোই হাজিরা দিতে হবে আবহমান কাল। ছন্দা টোটোর বন্ধন থেকেও তার মুক্তি নেই। এটাই সুভাষিসের নিয়তি, এই মানুষের বেঁচে থাকা। শুনলেন কাছের মানুষ, দ্বাদশ এবং অন্তিম পর্ব। নাট্যরূপ প্রতীক মণ্ডল, গল্প পাঠে শেখর, ইন্দ্রাণী পিয়ালি পাঠক, সুভাষিস প্রসূন দাস, তিতির ডানা, কন্দর্প সায়ন ভট্টাচার্য, সুদীপ অত্রি, আদিত্য অর্ঘ্যমাল্য মাইতি, শিবশঙ্কর সৌভিক গুহ সরকার। অন্যান্য চরিত্রে সুদীপ্ত ঘোষ, সৃজন নাথ, দিতিপ্রিয়া রায়, মলয়, স্পন্দন দাস, সোহম ভৌমিক, সঙ্গে অন্যান্য শিল্পীরা। শব্দগ্রহণ, আবহ, ধ্বনি প্রক্ষেপণ, পর্ব পরিচালনা সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। বিন্যাস চিন্ময় মণ্ডল। সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।